হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পলিটিক ক্লাস নিয়ে এসেছি। আজকে তোমরা দেখেছো যে পলিটিক যে কনসেপ্টের সিরিজ দেওয়া হচ্ছে, ইভেন প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমাদের কনসেপ্ট সিরিজ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। সেই জন্য বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা দেখতে থাকো। তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সামনের দিন আসতে চলেছে। তাহলে চলো আজকে আলোচনা করব যে কিছু সংসদীয় শব্দগুচ্ছ, কিছু পার্লামেন্টারি টার্মস, যেগুলো নিয়ে আমাদের আমরা বুঝতেই পারি না, শুধুমাত্র কোশ্চেন যখন আসে তখনই কিন্তু সে বিষয়ে আলোচনায় সামনে আসে। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে আমরা আলোচনা করবো সেই পার্লামেন্টারি টার্মগুলো, একদম গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এবং একদম পরিষ্কার হয়ে যাবে আজকের এই ক্লাসটি করলে। তোমাদের পার্লামেন্টারি যতগুলো টার্মস আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো আমি বিল নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে বিল পাস হয় এবং আইনে পরিণত হয়, একদম পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিয়েছিলাম। এবং আমি বলেছিলাম পরের দিন কিন্তু ক্লাসগুলোতে আমি সংসদীয় শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করব। এবং তোমাদের ভিতরে কেউ একজন হয়তো দেখেছো যে সে কমেন্ট করেছিল যে স্যার যে কোরাম জিনিসটা কি, আজকে সে বিষয়টাও আলোচনা করবো। কোরাম, অনুযোগ প্রস্তাব থেকে শুরু করে ডেলিমেন্টিং, একদম অনাস্থা প্রস্তাব এ টু জেড কিন্তু যে পার্লামেন্টারি টার্মস গুলো রয়েছে সেগুলো আলোচনা হবে। পরের দিন কিন্তু আলোচনা হবে কি তহবিল এবং বাজেট পাস, এই বিষয় নিয়ে কিন্তু পরের দিন আলোচনা করবো। আজকে আমাদের টপিক হচ্ছে কি পার্লামেন্টারি টার্মস বা সংসদীয় শব্দগুচ্ছ। সেইগুলো কি কি দেখে নেবো, চলো। দেখো, এই যে সংসদীয় মোশন বলা হয়েছে বা সংসদীয় শব্দগুচ্ছ, এক কথায় যদি আমরা দেখি যে প্রচুর এরকম যে কিছু কিছু শব্দগুচ্ছ আছে, যে অধিবেশন, যে লোকসভায় যে লোকসভা রাজ্যসভা যে অধিবেশনগুলো হয়, সেই অধিবেশনগুলোতে বিভিন্ন টার্মস ব্যবহৃত হয়, যে অনেক ডিটেলস এক কথায়, যেটা আর কি অনেকটা ঠিক বলতে পারো তোমরা যে ইডিয়ামসের মতো বা ওয়ান ওয়ার্ডের মতো আর কি, ওয়ান ওয়ার্ডের মতো এক কথায় প্রকাশ হবে। মানে সেই প্রস্তাবটা উত্থাপন করা মানে আর কি তার ভিতরে যারা আর কি পার্লামেন্টের সদস্য তারা কিন্তু এই টার্মস গুলো জানে যে বিষয়টা কি হতে চলেছে। আর আমরা যদিও পার্লামেন্ট বা তোমরা পার্লামেন্টের সদস্য নও, তবুও কিন্তু তোমাদের জানতে হবে, কিন্তু তোমরা তোমরা অ্যাসপিরেন্ট আর কি, তোমাদের পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তোমাদের সমস্ত কিছুই জানতে হবে। তাহলে চলো শুরু করবো। দেখো, এই যে প্রথম কতগুলি রয়েছে, দেখো নিন্দা প্রস্তাব, সেন্সার মোশন, কি রয়েছে কাট মোশন, স্থাপিতকরণ প্রস্তাব বা অ্যাডজার্ন মোশন এবং অনাস্থা প্রস্তাব, দৃষ্টি আকর্ষণ প্রস্তাব, এরকম প্রচুর আছে। ডেলিমেন্ট নিয়ে আছে, কোরাম রয়েছে, হুইপ রয়েছে, এরকম খুব সুন্দর। তারপরে জিরো আওয়ার রয়েছে, কোশ্চেন আওয়ার রয়েছে, স্ন্যাপ ভোট রয়েছে, একদম এ টু জেড খুব ডিটেলসে কিন্তু আলোচনা করবো। দেখো, প্রথমে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কিন্তু একদম আসল জায়গায় চলে। দেখো, অনুযোগ প্রস্তাব। এই অনুযোগ প্রস্তাব বা সেন্সার মোশনটা কি? অনুযোগ প্রস্তাব বা সেন্সার মোশন নিন্দা প্রস্তাব বলতে পারো এক কথায়। এই অনুযোগ বা নিন্দা প্রস্তাবটা আসলে কি? অর্থাৎ যদি কোনো সরকার বা কোনো মন্ত্রী যদি তার কর্ম সম্পাদনে ব্যর্থ হয় বা সেই সরকারের কোনো নীতি যদি আর কি খুবই আর কি জনকল্যাণকর না হয়, তাহলে বিরোধীরা এই প্রস্তাব কিন্তু লোকসভায় বা রাজ্যসভায় পেশ করতে পারে। এটা করে কি করতে পারে? যে সরকারের নিন্দা করতে পারে এক কথায়, বা সেই মন্ত্রীর নিন্দা করতে পারে যে তার এই কাজ সম্পূর্ণ অনৈতিক ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকম ভাবে কিন্তু তারা কিন্তু প্রয়োগ করতে পারে আর কি। যেহেতু সংসদে আর কি কোনো রকম ভাষার উপরে কোনো রকম নিষেধাজ্ঞা নেই, সেই জন্য কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু তার আর কি সরকারের নিন্দা করতে পারে। তার যে একদম অসভ্য ভাষায় গালিগালাজ সেটা নিশ্চয় নয়, যেরকম ভাবে করা যেতে পারে। তোমরা যারা আর কি লোকসভা টিভিকে ফলো করো তারা অবশ্যই জানো যে পার্লামেন্টের ভিতরে কি কি হয়, ঠিক আছে? চলো একবার দেখে নেবো কি কি। শুধুমাত্র বিরোধী দল কর্তৃক লোকসভায় উত্থাপিত হতে পারে, এটা হচ্ছে শুধু লোকসভায় উত্থাপিত হতে পারে, নট রাজ্যসভায়, অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভাতে উত্থাপিত হতে পারে, শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে। আর কি বিরোধী দল কর্তৃক, তাহলে যদি আমাদের প্রশ্ন আসে অনুযোগ প্রস্তাব কি উভয় পক্ষে উত্থাপিত হতে পারে, তাহলে কি অবশ্যই না, শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে। আর কি বিরোধী দল কর্তৃক উত্থাপিত হতে পারে। আর কি মন্ত্রী বা মন্ত্রিসভা তার কাজে ব্যর্থ হলে, আমি বলে দিলাম মন্ত্রী বা মন্ত্রিসভা তার কাজে ব্যর্থ হলে যে কারণে এই প্রস্তাব, সেই কারণগুলি অবশ্যই উল্লেখ করতে হয়। অনেক বইয়ে তোমরা কিন্তু পেতে পারো যে অনুযোগ প্রস্তাব কিন্তু অনাস্থা প্রস্তাবের অনুরূপ, কিন্তু না, কিছুটা কিন্তু আলাদা আছে, ঠিক আছে? সেটা কি? অনাস্থা প্রস্তাবে যেমন কি মন্ত্রিসভা যদি অনাস্থা প্রস্তাব পাশ হয় তাহলে কিন্তু কি
করা যায়। আর এই অনুযোগ প্রস্তাব কিন্তু কি শুধু ব্যক্তিগত কোনো মন্ত্রী বা মন্ত্রিসভার বিরুদ্ধে করা যায়, আর এই প্রস্তাব পাশ হলে কিন্তু কি মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয় না। ভালো করে দেখো, পদত্যাগ করতে হয় না, খুব ভালো জায়গা। এইসব ছোট ছোট জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে আগামী পরীক্ষাগুলোতে। দেখো, যে কারণে এই প্রস্তাব উত্থাপন করা হয় অবশ্যই সেগুলি মানে যে কারণে এই প্রস্তাব উত্থাপিত হয় সেই কারণগুলো কিন্তু অবশ্যই জানাতে হয়, ঠিক আছে? যে এই প্রস্তাব যে কারণে উত্থাপিত হয় সেই কারণগুলো অবশ্যই উল্লেখ করতে হয়, কিন্তু যেটা অনাস্থা প্রস্তাবে হয় না। চলো তাহলে অনুযোগ প্রস্তাব আমরা পেলাম, ঠিক আছে, যেটি আর কি লোকসভায় বিরোধী দল কর্তৃক উত্থাপিত হতে পারে। এর জন্য কিন্তু মন্ত্রী এই প্রস্তাব পাশ হলে কিন্তু মন্ত্রিসভাকে কি পদত্যাগ করতে হয় না। তারপরে দেখো কাট মোশন। এই কাট মোশনটা কি? কাট মোশন এক কথায় তোমরা বলতে পারো, আমি দেখো ছোট ছোট কিন্তু কয়েকটা কথার মধ্যে দিয়ে প্রত্যেকটা স্লাইডে কিন্তু লেখা রয়েছে এমন কিছু কথা যেগুলো কিন্তু তোমাদেরকে আর কি মনে রাখতে সুবিধা। দেখো এই যে লেখা রয়েছে, এটি সংসদের সদস্যদের ভোট ভেটো ক্ষমতা বলা যেতে পারে আর কি। ভেটো ক্ষমতা কি রাষ্ট্রপতি যেমন ভেটো ক্ষমতা প্রয়োগ করে কোন রকম আইনের উপর কি স্থগিত আদেশ করতে পারে, ঠিক আছে? বা ঠিক তেমনই সংসদের যে সদস্যরা আছে তাদের একটা ভেটো ক্ষমতা তোমরা বলতে পারো। এই যে এটাকে কাট মোশন। এই কাট মোশন কি? যে অর্থ বরাদ্দ যে বিষয়গুলি আর কি, যে আর্থিক দাবি, যে রকম যে বাজেট পাস সংক্রান্ত বাজেট পাস বলা বা যে কোনো রকম যে কোনো কাজে ব্যয় হওয়া যে অর্থের যে আর কি ব্র্যান্ডগুলি, যে দাবি মানে আর কি যেগুলি পাস হচ্ছে সরকার কর্তৃক সেইগুলোর প্রতি সেইগুলোর বিরুদ্ধাচরণ মানে কি একদমই না সেটা নয়, কিন্তু কি সেই মানে ব্যয়ের হারটাকে কমিয়ে নিয়ে আনা, এই বিষয়টাই হচ্ছে যে কাট মোশন। এবার এই মোশনগুলির অনেক ধরন আছে, সেগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে? যেগুলো যতটুকু লাগার আমি কিন্তু ততটুকু তোমাদের বলে দেবো, তোমাদের একদম চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে কি সেটা হচ্ছে কাট মোশন। অর্থ কি? অর্থ বরাদ্দের দাবি কি কমিয়ে আনার যে প্রস্তাব সেটাই হচ্ছে যে তোমাদের কাট মোশন, ঠিক আছে? চলো তারপরে দেখো, তারপরে কি হাফ অ্যান আওয়ার ডিসকাশন। হোয়াট ইজ হাফ অ্যান আওয়ার ডিসকাশন? সেটা হচ্ছে দেখো হাফ অ্যান আওয়ার ডিসকাশন মানে কি 30 মিনিটের ডিসকাশন বলতে পারো, তাই 30 মিনিটের। এইটা কি? যে লোকসভার স্পিকার যে মানে আর কি অধিবেশনের একটা সপ্তাহে 3 দিন অধিবেশনে প্রথম আর কি 3টি অধিবেশন থেকে 3টি ভালো করে মনে রাখতে হবে, 3টি অধিবেশন থেকে কত 30 মিনিট করে 30 মিনিট করে সময় বরাদ্দ করতে পারেন যে খুবই খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটাই হচ্ছে যে হাফ অ্যান আওয়ার ডিসকাশন। আবার বলছি যে সপ্তাহে 3টি অধিবেশন থেকে যদি স্পিকার মনে করে আধা ঘন্টা করে সময় কিন্তু তিনি আর কি বরাদ্দ করতে পারেন অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটাই হচ্ছে যে তোমাদের হাফ অ্যান আওয়ার ডিসকাশন, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা দেখো অ্যাডজার্ন মোশন। হোয়াট ইজ অ্যাডজার্ন মোশন? অ্যাডজার্ন মোশন হলো অ্যাডজার্ন মানে কি স্থগিতকরণ প্রস্তাব। স্থগিতকরণ প্রস্তাব কি? এই স্থগিতকরণ প্রস্তাব হচ্ছে এমন যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য, যে লোকসভায় ভীষণ গুরুত্বপূর্ণ এমন কোন আপদকালীন বিষয় চলে এসেছে বলতে পারো, তার জন্য কি হয়, তার জন্য সবার যে আর কি দৈনিক কার্যাবলী বা কোন রকম অধিবেশনের কার্যাবলী সেটাকে স্থগিত করে রাখা হয়। এই যে হঠাৎ যে আপদকালীন কোনো গুরুত্বপূর্ণ, এবার যে তোমরা প্রশ্ন করতে পারো শুধু যে অ্যাডজার্ন মোশন কি আপদকালীন ব্যাপারই? আপদকালীন ব্যাপার ঠিক নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হঠাৎ ব্যাপার, আমাদের কি হঠাৎ যে বিষয় সমস্ত কাজ আমাদের যদি কোনো বিপদ বা আপদকালীন ব্যাপার সৃষ্টি না হয় তাহলে আমরা হঠাৎ কোনো বিষয় স্থগিত থেকে সেই আলোচনায় যাবো কেন, ঠিক আছে? ঠিক অনেকটা তেমন। এগুলো হচ্ছে তোমাদের মনে রাখার ধরন আর কি, মনে রাখার কিছু একটা সহজ পথ বলতে পারো। তাহলে দেখো যে কি অ্যাডজার্ন মোশন হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য সবার যে আর কি দৈনিক কার্যাবলী বা যে কোনো সাধারণ কার্যাবলীকে স্থগিত করে রাখার জন্য যে প্রস্তাব করা হয় সেটাই হচ্ছে অ্যাডজার্ন মোশন। আর এর জন্য কিন্তু 50 জন সদস্য কিন্তু সমর্থন প্রয়োজন হয় এই প্রস্তাব পাস করার জন্য। খুব গুরুত্বপূর্ণ জায়গা, ন্যূনতম 50 জন সদস্য কিন্তু সমর্থন প্রয়োজন হয় অ্যাডজার্ন মোশন আর কি প্রস্তাব করার জন্য, ঠিক আছে? এই হচ্ছে রাজ্যসভা এই প্রস্তাব ব্যবহার করতে পারে না, তার মানে কি এই শুধুমাত্র লোকসভাতেই এই প্রস্তাব তোলা যায়, ক্লিয়ার? চলো তারপরে দেখো কলিং অ্যাটেনশন মোশন, ঠিক আছে? কলিং অ্যাটেনশন মোশন মানে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব। এই যে দৃষ্টি আকর্ষণ প্রস্তাব কি বলছে, অধ্যক্ষের অনুমতি কোন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায়।
এটা কি যে কোনো মন্ত্রী কোনো বিষয় আছে, ঠিক আছে, যে কোনো মন্ত্রী যে কোনো কার্যাবলী সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা বা সেই কাজের গতিবিধি সম্পর্কে প্রশ্ন করা, সেগুলোই হচ্ছে যে কি দ্যাট ইজ কল্ড কলিং অ্যাটেনশন মোশন, ঠিক আছে। এর জন্য কি অধ্যক্ষের অনুমতি কিন্তু প্রয়োজন হয়। তারপরে দেখো প্রিভিলেজ মোশন, ঠিক আছে, যতটুকু তোমাদের প্রয়োজন আমি কিন্তু ততটুকুই বলবো। তোমাদের মনে হতে পারে স্যার এখানে আরো কিছু অনেক বলার দরকার ছিল, অতিরিক্ত আগর বাগর বকে তোলাও নেই, ব্যাপারটা যতটুকু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমন ভাবেই আমরা করে দেবো, তোমাদের কিন্তু একদম চিন্তা নেই। চলো তারপরে দেখো প্রিভিলেজ মোশন। প্রিভিলেজ মোশন কি, কোন মন্ত্রী যদি ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করলে বিরোধীরা এই প্রস্তাব উত্থাপন করতে পারে। তাহলে কি কোন মন্ত্রী, সংসদের কোন মন্ত্রী যদি কোন ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করেন, হয়তো তিনি হয়তো তার কোনো কার্যাবলী, ঠিক আছে, তার বরাদ্দ অর্থের থেকে হয়তো তিনি যে ব্যয়ভাগ মানে তিনি ব্যয় করে যে উন্নয়নগুলো করেছেন, ঠিক আছে, সেগুলোর ভিতরে যদি কোন রকম ত্রুটিপূর্ণ মানে আর কি তথ্য প্রদান করে থাকে, তাহলে কিন্তু বিরোধীরা তার বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন করতে পারে, সেটা হচ্ছে কি প্রিভিলেজ মোশন। তাহলে কি যদি আমাদের কোশ্চেন দিতে, যদি কোনো মন্ত্রী ভুল তথ্য বা ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে, তাহলে তার বিরুদ্ধে কোন প্রস্তাব উত্থাপন করা যায়, আমাদের কলিং অ্যাটেনশন মোশন, অ্যাডজাম মোশন, প্রিভিলেজ মোশন এরকম দিয়ে দিতেই পারে। তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে প্রিভিলেজ মোশন যদি আর কি পাস হয় বা উত্থাপিত হয়, তাহলে কি প্রিভিলেজ মোশন কখন হয়, যখন নাকি কোনো মন্ত্রী ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে থাকেন। চলো তারপরে নো কনফিডেন্স মোশন, খুব খুব গুরুত্বপূর্ণ। নো কনফিডেন্স মোশন কি, নো কনফিডেন্স মোশন হচ্ছে অনাস্থা প্রস্তাব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নো কনফিডেন্স মোশন মানে হচ্ছে অনাস্থা প্রস্তাব। এই অনাস্থা প্রস্তাব কি শুধুমাত্র লোকসভায় বিরোধী দল কর্তৃক, খুব ভালো করে মনে রাখতে হবে, লোকসভায় বিরোধী দল কর্তৃক এই প্রস্তাব উত্থাপিত হতে পারে। এই প্রস্তাব উত্থাপিত হয় কি, এই প্রস্তাব কিন্তু শুধুমাত্র মন্ত্রিসভার বিরুদ্ধে কিন্তু উত্থাপন করা যায়। মন্ত্রিসভার বিরুদ্ধে উত্থাপন করলে কি, যদি এই প্রস্তাবের মতো আমি প্রথমে পড়ার অনুযোগ প্রস্তাব পড়ানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম যে অনেকটা কিন্তু অনেক বইতেও তোমরা পেতে পারো যে অনুযোগ প্রস্তাব কিন্তু কি অনাস্থা প্রস্তাবের অনুরূপ, অনেক বইতে পেতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনুরূপ হলেও কিছু বিশেষ পার্থক্য আছে। সেগুলো কি, যেমন অনুযোগ প্রস্তাবের ক্ষেত্রে তোমার কিন্তু যে কারণে অনুযোগ প্রস্তাব পেশ করা হয় তার উপযুক্ত কারণ, মানে প্রত্যেকটি কারণ কিন্তু তোমাকে দেখা হয়, কিন্তু অনাস্থা প্রস্তাবের জন্য কিন্তু কোনো কারণ দেখা হয় না। আর হচ্ছে অনুযোগ প্রস্তাব পাশ হলে কিন্তু কোনো মন্ত্রী বা মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয় না, কিন্তু যদি অনাস্থা প্রস্তাব পাশ হয় তাহলে কিন্তু মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। একদম পরিষ্কার কথা, যদি বলে যে মন্ত্রিসভাকে পদত্যাগ করার জন্য কোন প্রস্তাব পাশ করতে হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন। খুব ভালো করে বুঝতে হবে, এর জন্য কিন্তু 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। তাহলে যদি বলে অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য কতজন সদস্যের সমর্থন প্রয়োজন, তাহলে আমাদের বলতে হবে 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। আর কি 1963 সালে আচার্য কৃপালিনী প্রথম, অর্থাৎ আচার্য কৃপালিনী বিরোধী দলনেতা ছিলেন তখন। যেহেতু অনাস্থা প্রস্তাব বিরোধী দলনেতা ছাড়া উত্থাপন করা যায় না, অর্থাৎ বিরোধী দল ছাড়া উত্থাপন করা যায় না, লোকসভার বিরোধী দলের নেতা ছিলেন আচার্য কৃপালিনী, যিনি 1963 সালে কি ভিপি সিং এর বিরুদ্ধে কিন্তু এই যে মানে আর কি মানে ভিপি সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ তার মন্ত্রিপরিষদ সরকারকে ভেঙে দিয়েছিলেন। ক্লিয়ার? এই অনাস্থা প্রস্তাব করলে পাস হলে কি হয়, সরকার ভেঙে যায়। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। চলো তারপরে দেখো কোশ্চেন আওয়ার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। কোশ্চেন আওয়ারটা কি? এই কোশ্চেন আওয়ার হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, মানে অধিবেশন, লোকসভার অধিবেশন চলাকালীন প্রথম যে ঘন্টা সেটাই কিন্তু প্রশ্নোত্তর পর্বের বা কি কোশ্চেন আওয়ার নামে পরিচিত। ঠিক আছে, প্রথম সময়টা সেটা কিন্তু কোশ্চেন আওয়ার, তারপরে কিন্তু আসে জিরো আওয়ার। ঠিক আছে, এই কোশ্চেন আওয়ারের আবার তিনটে ভাগ আছে। কি, এক হচ্ছে কি স্টার্ট কোশ্চেন, কি স্টার্ট কোশ্চেন, আর কি আনস্টার্ট কোশ্চেন, আর একটা কি, আর একটা হচ্ছে যে স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট কোশ্চেন, এই দুটি। আচ্ছা দেখো,
দেখো কোশ্চেন আওয়ারটা কি? কোশ্চেন আওয়ার হচ্ছে যে আর কি কোশ্চেন আওয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা। কোশ্চেন আওয়ার নিয়ে কোশ্চেন আওয়ারে কিন্তু তিন রকম কোশ্চেন আওয়ার হচ্ছে। প্রথম যে ঘন্টা, সেই প্রথম ঘন্টা হচ্ছে যে কি আমাদের কোশ্চেন আওয়ারের ভিতরে পড়ে। এই প্রথম ঘন্টা হচ্ছে কোশ্চেন আওয়ার। এইবারটা এই কোশ্চেন আওয়ারে কিন্তু তিনটি ভাগ আছে। কি কি? কারণ এই কোশ্চেন কিন্তু তিন রকমের, সেটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। কি কি কোশ্চেন আওয়ার তিন রকমের বলতে? কোশ্চেন আওয়ার হচ্ছে, দেখো কোশ্চেন আওয়ার কি, কোশ্চেন আওয়ার দেখো কোশ্চেন আওয়ারকে আমরা তিন ভাগে ভাগ করি। সেটা কি হচ্ছে যে স্টার্ট কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনগুলিতে স্টার মার্ক দেওয়া থাকে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা ছোটবেলা থেকে পড়েছি এটা স্টার মার্ক वाला কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। আর কি তারপরে আনস্টার্ড কোশ্চেন, আরেকটা কি, আরেকটা হচ্ছে শর্ট নোটিস কোশ্চেন, ঠিক আছে। দেখো এই তিনটি হচ্ছে যে আমাদের কোশ্চেন। এই যে স্টার্ট কোশ্চেন মানে যে প্রশ্নগুলি আগে কি স্টার চিহ্ন সম্বলিত থাকে, অর্থাৎ যে কোশ্চেনগুলিতে স্টার চিহ্ন দেওয়া থাকে সেগুলো হচ্ছে যে স্টার কোশ্চেন নামে পরিচিত। আর কি এই কোশ্চেনগুলি কি মৌখিক, এই কোশ্চেনগুলি কি মৌখিক কোশ্চেন, তাই তো? এগুলোকে কিন্তু মৌখিক উত্তর দিতে হয়, খুব ভালো করে দেখো মৌখিক উত্তর দিতে হয়। আর কি করতে হয়? সর্বাধিক 20টি কোশ্চেন করা যায়, ঠিক আছে? 20টি প্রশ্ন করা যাবে, মানে 20টি প্রশ্নের উত্তর দিতে কিন্তু সেই মন্ত্রী আর কি মানে 20টি প্রশ্নই কিন্তু সর্বাধিক করা যাবে, 20টি প্রশ্নই কিন্তু উত্তর দেবেন আর কি তিনি, ঠিক আছে? তার বেশি করলে কিন্তু দেবেন না। আর কি সাপ্লিমেন্টারি কোশ্চেন, অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন করা যায়। দেখো তাহলে কি কি পেলাম আমরা? এই যে স্টার্ট কোশ্চেনে কি মৌখিক উত্তর দিতে হয়, 20টি প্রশ্ন করা যায়, অর্থাৎ সর্বাধিক 20টি প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকেন, আর কি অতিরিক্ত প্রশ্ন করা যায়। আর কি এইবার হচ্ছে আনস্টার্ড কোশ্চেন। এই আনস্টার্ড কোশ্চেন গুলো কি? আনস্টার্ড কোশ্চেন মানে কি যেগুলো আর কি অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এগুলোর উত্তর দিতে হয় কি, এগুলো কিন্তু উত্তর দিতে হয় লিখিত, আর কি এরকম কতগুলি কোশ্চেনের নির্দিষ্ট ব্যাপার বলে দেওয়া হয়। আর কি এর হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করা যায় না, অতিরিক্ত প্রশ্ন করা যায় না, পরিষ্কার? দেখো আর কি শর্ট নোটিস কোশ্চেন। আর এই শর্ট নোটিস কোশ্চেন কি 10 দিনেরও কম সময়, জেনারেলি কোশ্চেনের জন্য কিন্তু 10 দিনের পূর্ব নোটিশ প্রয়োজন, কিন্তু এই যে শর্ট নোটিস প্রশ্নগুলো কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হয়। আর এগুলো কি অতিরিক্ত 10 দিনেরও কম সময়, 10 দিনের কম সময়, খুব ভালো করে মনে রাখতে হবে, 10 দিনের কম সময়ের নোটিশে এই প্রশ্ন করা যায়। আর কি এগুলোও কিন্তু কি উত্তর দিতে হয়, এগুলোও কিন্তু মৌখিক উত্তর দিতে হয়। আর কি করতে হয়? মৌখিক। আর কি অতিরিক্ত প্রশ্ন করা যায়, পরিষ্কার? একবার খুব সহজে দেখে নাও যে স্টার্ট কোশ্চেন কি মৌখিক উত্তর দিতে হয়, 20টি প্রশ্ন করা যায়, অতিরিক্ত প্রশ্ন তার সাথে করা যায়। আর কি আনস্টার্ড কোশ্চেনে কি লিখিত উত্তর দিতে হয়, অতিরিক্ত প্রশ্ন করা যায় না। আর শর্ট নোটিস কোশ্চেন কি 10 দিনের কম সময়ে প্রশ্ন করা যায়, 10 দিনের কম সময়ের নোটিশে আর কি, ঠিক আছে? যদি আমাদের কোশ্চেন আসে যে 10 দিনের কম সময়ের নোটিশে কোন প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে শর্ট নোটিস প্রশ্ন, ঠিক আছে? আর কি এটাও কিন্তু লিখিত উত্তর দিতে হয়, এটাও মৌখিক উত্তর দিতে হয় এবং অতিরিক্ত প্রশ্ন করা যায়। ক্লিয়ার? এই ছিল আমাদের কোশ্চেন আওয়ার। ক্লিয়ার? এখান থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো আমরা ভুল করে আসি, এইভাবে কিন্তু বুঝে দিলে কিন্তু আর তোমাদের ভুল হবে না। চলো নেক্সট দেখবো কি আছে। তারপরে দেখো জিরো আওয়ার। জিরো আওয়ার কি কোশ্চেন আওয়ারের পরবর্তী ঘন্টায় হচ্ছে জিরো আওয়ার, এক কথায় যদি বলি, অর্থাৎ কি খুব আর এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ
কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হয়। তাহলে কি কোশ্চেন আওয়ারের পরবর্তী ঘন্টায় হচ্ছে কি আমাদের জিরো আওয়ার। ক্লিয়ার? এইভাবে তোমরা মনে রাখতে হবে। এখানে কি হয়, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যেখানে আর কি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকেও কিন্তু জিরো আওয়ারও তোমরা বলতে পারো। ঠিক আছে? সেখানে একদম এটা বললে কিন্তু তোমার 100% ঠিক হবে না, কিন্তু তোমাদের এটা বললে একদম 100% সঠিক হবে। সেটা হচ্ছে কি প্রশ্নোত্তর পর্বের যে সময়টা আসে সেটাই প্রশ্নোত্তর পর্বের পরবর্তী ঘন্টায় হচ্ছে যে জিরো আওয়ার বা শূন্য ঘন্টা। ক্লিয়ার? এই ছিল তোমাদের জিরো আওয়ার। ক্লিয়ার? তারপরে দেখো হুইপ। হুইপ কি? হুইপ হচ্ছে এমন একজন ব্যক্তি, হুইপ হচ্ছে যে এমন একজন ব্যক্তি, এটা হচ্ছে যে উভয় পক্ষেই থাকতে পারে, উভয় পক্ষের যে কোনো দলের কিন্তু প্রত্যেকটা সরকার পক্ষের দল এবং বিরোধী দল উভয় পক্ষেরই কিন্তু থাকতে পারে। সেটা কি? হুইপ হচ্ছে যে এই দল মানে হুইপ এমন একজন ব্যক্তি তিনি কিন্তু একটা দলের সমস্ত কার্যনির্বাহী মানে সমস্ত দলের গতিবিধি কিন্তু তিনি মানে আর কি ঠিক করে দেন আর কি, যে প্রত্যেকটা দলের প্রত্যেক সদস্যদের গতিবিধি, যে তাদের কিভাবে চলা উচিত বা দল বিরোধী কোনো কার্যকলাপ যদি তারা করে থাকে তাদেরকে বহিষ্কার করা, এবং তারা কিন্তু একটা মানে একদম নিয়মবিধি পরিচালনা করে দেন আর কি। যদি কোনো সদস্য সেই নিয়মবিধি না মানে তাহলে কিন্তু দল থেকে তাদেরকে বহিষ্কার করতে পারে। এটাই হচ্ছে হুইপ। এটা কিন্তু সরকার পক্ষ এবং বিরোধী দল উভয়েরই থাকে। ক্লিয়ার? তারপরে দেখো কোরাম সংখ্যা, যেটা কোনো একজন আমাদেরকে কোশ্চেন করেছিলেন যে প্রিভিয়াস ক্লাসে যে কোরাম কি। কোরাম কি খুব ভালো করে দেখো সে যে কোরাম, প্রত্যেকে দেখো কোরামটা কি। কোরাম হচ্ছে যে সংসদের যে লোকসভা যে অধিবেশন, সেই অধিবেশনের ন্যূনতম সদস্য সংখ্যা। আর ঠিক আছে, লোকসভা রাজ্যসভা উভয়ের, এক কথায় যদি বলি আমরা সংসদে যে অধিবেশন হয় সেই অধিবেশনের ন্যূনতম উপস্থিতি সংখ্যা, সেই উপস্থিতি সংখ্যা যদি না হয়, অর্থাৎ সেই সংখ্যক সদস্য যদি না হয়, তাহলে সেই অধিবেশনকে অবৈধভাবে অবৈধ ঘোষণা করা হয়। ঠিক আছে? সেই সংখ্যাটা কত? সেটা হচ্ছে যে 1/10%। 1/10%। ঠিক আছে? 1/10%। খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা লোকসভা কি? এটা হচ্ছে লোকসভাতে কত হচ্ছে? লোকসভাতে হচ্ছে 55 জন, অর্থাৎ 550 জনে 55 জন। আর রাজ্যসভাতে কত জন? রাজ্যসভাতে হচ্ছে 25 জন। 250 জনে 250 জন হচ্ছে 25 জন। খুব ভালো করে মনে রাখতে হবে, এটা যে লোকসভা, এটা রাজ্যসভা। এটাই হচ্ছে যে কোরাম সংখ্যা। যদি আমাদের প্রশ্ন আছে লোকসভার কোরাম সংখ্যা কত, তাহলে সেটা বলতে হবে 55 জন। যদি বলে রাজ্যসভার কোরাম সংখ্যা কত, তাহলে হচ্ছে আমাদের বলতে হবে 25 জন। এটাই ছিল আমাদের কোরাম। তারপর দেখো লেম ডাক অধিবেশন, এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আর কি হাস্যকর একটা প্রশ্ন মানে একটা জায়গা। সেটা কি? লেম ডাক বা খোড়া হাঁস বলা হয়। লেম ডাক মানে হচ্ছে খোড়া হাঁস। লেম ডাক কথা আর কি আকৃতি কত যদি ধরা তাহলে হচ্ছে খোড়া হাঁস। এটা কি? যে বর্তমান যে সাংসদ রয়েছে তাদের এটা শেষ অধিবেশন বা অন্তিম অধিবেশনকে লেম ডাক অধিবেশন বলা হয়। ঠিক আছে? এরপরে কিন্তু কি হয়? এরপরে হয় কিন্তু যে যারা আর কি বিজিত সদস্য তাদের আর কি নতুন, অর্থাৎ পরবর্তী লোকসভার প্রথম মানে পরবর্তী লোকসভা পরবর্তী সংসদের প্রথম অধিবেশন হয়। এই সেজন্য এটাকে বলা হয় অন্তিম অধিবেশন। আর লেম ডাক তাহলে কারা? যেহেতু এখানে বলা যায় লেম ডাক অধিবেশন, লেম ডাক হচ্ছে তারাই যারা যে ধরো বর্তমানে তারা সংসদ রয়েছে কিন্তু পরবর্তী যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তারা জিততে পারেনি, তাদেরকেই খোড়া হাঁস বলা হয়। পরিষ্কার? এই জায়গাটা খুব ভালো করে পড়া, খুব ইন্টারেস্টিং জায়গা আছে। তারপরে দেখো, ঠিক আছে, তারপরে কি আছে আমাদের দেখো গিলোটিন প্রস্তাব। গিলোটিন প্রস্তাব মানে গিলোটিন প্রস্তাব হচ্ছে এটাই যে গিলোটিন প্রস্তাব যখন আর কি লোকসভা মানে আর কি অর্থ বরাদ্দের যে বিষয়গুলি, যে গ্র্যান্টগুলি, সেই বিষয়ে যখন আর কি যে আলোচনার ব্যাপার আর কি আলোচনা মানে আর কি আলোচনার সময় থাকে না, কিন্তু সেই লোকসভার অধিবেশনের শেষ দিন এই যে প্রস্তাব উত্থাপন করে আর কি শুধু একদম সরাসরি ভোট গ্রহণের জন্য উত্থাপন করে দেওয়া হয়। ঠিক আছে? সেটাই হচ্ছে গিলোটিন প্রস্তাব। এই গিলোটিন প্রস্তাব পেছনে কিন্তু আর অর্থ বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আর আলোচনা হতে পারে না। তাহলে আমাদের কোশ্চেন নিয়ে দিতে পারে যে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আর আলোচনা এগোতে পারে না কোন প্রস্তাব পেছনে, সেটা হচ্ছে গিলোটিন প্রস্তাব। ক্লিয়ার? বা গিলোটিন ইনক্লোজার। তারপর দেখো স্ন্যাপ ভোট। স্ন্যাপ ভোট কি? স্ন্যাপ ভোট হচ্ছে এই ভোটটা যেটা কোন রকম আলাপ আলোচনা ছাড়াই শুধুমাত্র ভোটের জন্য পেশ করে দেয়। তাহলে স্যার গিলোটিন আর স্ন্যাপ ভোট এক? অবশ্যই এক নয়। স্ন্যাপ ভোট যে কোনো বিষয়ে আর কি ভোটাভুটির জন্য আর কি পেশ করা যেতে পারে, কিন্তু গিলোটিন ইনক্লোজার হচ্ছে যেগুলো হচ্ছে অর্থ বিষয়ক গ্র্যান্টগুলি। ঠিক আছে? অর্থের বিষয়ে যে বরাদ্দের বিষয়ে কিন্তু গিলোটিন ইনক্লোজার করা যায়। তারপরে জেরিম্যান্ডারিং কি? জেরিম্যান্ডারিং হচ্ছে যে এক কথায় যে নির্বাচনী এলাকার পুনর্গঠন। যে নির্বাচনী এলাকাগুলি অর্থাৎ যে সরকারপক্ষে যে দল রয়েছে সেই দলগুলি নির্বাচনী এলাকা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এলাকাকে পুনর্গঠন করা হয়। যদি কোনো কারো সংখ্যা বৃদ্ধি হয় তাহলে
কিন্তু তার কি সিট লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু সেটেলমেন্ট করা হয়, সে দ্যাট ইজ কল্ড জেরিম্যান্ডারিং। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে আমাদের কাছে সংসদীয় প্রিভিলেজ, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সংসদীয় প্রিভিলেজ কি? সংসদীয় বা বিশেষ অধিকার আর কি, ঠিক আছে, বা অব্যাহতিও বলতে পারো। সেটা কি? এই যে যৌথ সুবিধা, যৌথ সুবিধার মধ্যে কি কি করছে? যৌথ সুবিধা মানে আর কি সংসদের উভয় পক্ষের সদস্যরা কিন্তু এই সুবিধা ভোগ করে। এই যৌথ সুবিধাগুলি কি কি এক নজরে আমরা দেখে নেব। সেটা হচ্ছে যে সংসদের উভয় পক্ষের সদস্যরা, মানে সংসদের যে কার্যাবলী, সেই কার্যাবলী, সংসদের কার্যাবলী কিন্তু সংসদের সদস্যরাই নিরূপণ করে থাকেন, ঠিক আছে। আবার কি সংসদের যে সংসদীয় কমিটিগুলি রয়েছে, সেই কমিটির কার্যাবলীর উপরে আদালত কোনরূপ হস্তক্ষেপ করতে পারে না। আর কি পাবো? আর হচ্ছে যে এই যে সংসদের যে কার্যাবলী, এর জন্য কি আপনি বহিরাগতদের কোন রকম আর কি প্রবেশের ব্যাপার নেই, মানে কোন রকম হস্তক্ষেপের ব্যাপার না। সেই বিষয়টা এড়ানোর জন্য কি যে সংসদের কি গোপন অধিবেশনেরও একটা জায়গা রয়েছে। পরিষ্কার? তারপরে দেখো যে যৌথ সুবিধার পরে কি একক সুবিধা। একক সুবিধা কি কি? একক সুবিধা কি সংসদের প্রত্যেক সদস্যরা কি কিছু ব্যক্তিগত সুবিধা ভোগ করে। সেই ব্যক্তিগত সুবিধা কি কি? সেই ব্যক্তিগত সুবিধাগুলি হচ্ছে যে সংসদের অধিবেশন শুরু হওয়ার 40 দিন পূর্ব এবং অধিবেশন শেষ হওয়ার 40 দিন পরে, তাহলে কি 40 দিন পূর্বে আর কি 40 দিন পরে। এটা কি অধিবেশন শুরু এবং শেষে, অধিবেশন শুরুর 40 দিন পূর্বে আর অধিবেশন শেষের 40 দিন পরে, এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যে আর কি সংসদের সদস্যদের প্রতি কোনো রকম দেওয়ানি কার্যবিধি করা যায় না, অর্থাৎ দেওয়ানি কার্যকলাপ করা যায় না। এক কথায় মনে রাখতে পারো। আর কি তাদের কিন্তু এই সুবিধা কিন্তু তারা ফৌজদারি ক্ষেত্রে কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু ভোগ করে না। তাহলে এখানে আমাদের কোশ্চেন দিতে পারে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে কি সংসদীয় প্রিভিলেজ ভোগ করতে পারে সদস্যরা? তাহলে আমাদের বলতে হবে অবশ্যই না। সংসদীয় প্রিভিলেজ ভোগ করা যায় কি ক্ষেত্রে? শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে। পরিষ্কার হয়েছে? তারপরে দেখো জরিমানার নির্দেশ। এই জরিমানার নির্দেশ কি যে আর্টিকেল 99 ধারায় যে সংসদের সদস্য হওয়ার কিছু যোগ্যতার কথা বলা রয়েছে, সেই যোগ্যতাগুলিকে উল্লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি বা কোনো সদস্য, মানে কোনো ব্যক্তি যদি আর কি পার্লামেন্টের কোনো পক্ষের সদস্যপদ গ্রহণ করে, তাহলে কিন্তু তাকে একটা জরিমানা করা হয়। সেই জরিমানাটা কি? তার অর্থাৎ সে মানে এই সদস্যপদগুলো মানে আর কি নিয়মের বাইরে গিয়ে যদি সদস্যপদ গ্রহণ করে, তিনি অধিবেশনে যতদিন অংশগ্রহণ করবেন সেই প্রত্যেকটা দিন তার কাছে কিন্তু কি প্রত্যেক দিন 500 টাকা করে কিন্তু তাকে জরিমানা করতে হবে। প্রত্যেক দিন 500 টাকা করে কিন্তু তাকে, যে অধিবেশনে সে যতদিন উপস্থিত থাকবে সেই প্রত্যেক দিন কিন্তু তাকে 500 টাকা হিসেবে কিন্তু জরিমানা দিতে হবে। এটাই হচ্ছে যে জরিমানা নির্দেশ। ক্লিয়ার? তারপরে চলো দেখো, তারপরে যে ত্রিশঙ্কু সংসদ। ত্রিশঙ্কু সংসদ আজকে আমরা এই পর্যন্তই করব। বা হাং পার্লামেন্ট কি? হাং পার্লামেন্ট কি? ত্রিশঙ্কু সংসদ হচ্ছে এমন একটা পরিস্থিতি যে কোনো বিল পাশের ক্ষেত্রে সেই সরকার পক্ষের দল বা কোনো বন্ধুত্বপূর্ণ দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, সেটাই হচ্ছে যে হাং পার্লামেন্ট। ক্লিয়ার করে আবার বলছি যে সরকার পক্ষের মানে সরকারি দল বা কোনো রকম বন্ধুত্বপূর্ণ দল যদি কোনো রকম বিলের ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটাই হচ্ছে যে হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু সংসদ। ক্লিয়ার? তাহলে আজকে এই হচ্ছিল আজকে যে টোটাল যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটা ছিল কিন্তু আজকে যে সংসদীয় মোশন বা সংসদীয় শব্দগুচ্ছের উপরে। যে সংসদীয় শব্দগুচ্ছের ভিতরে কিন্তু প্রচুর কোশ্চেন লুকিয়ে আছে, যেগুলো থেকে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে ভুল করে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। সেই জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আগে আমি সমাজে পার্লামেন্টের যে টপিকটা, সেই টপিকটা কিন্তু একদম ছোট ছোট করে ভাগ করে খুব সুন্দর করে কিন্তু আলোচনা করছি। আর এত ভাস্ট একটা টপিক এত হুটোপাটা করে করাও সম্ভব নয়। সেই জন্য আমরা প্রিভিয়াস ক্লাসে কি করেছিলাম যে আর কি বিল এবং মানে বিল পাশের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কি সংসদীয় মোশনগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন কি থাকছে তোমরা দেখতেই পাচ্ছ, বাজেট এবং বাজেট পাশের পদ্ধতি। খুব বিস্তরে আলোচনা করব যাতে তোমাদের কোনো কোশ্চেন না আটকায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর শেষ করার আগে এখনো বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আছো
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে বা কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই সমস্যায় দূর করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।